প্রথমেই আমি দুটো কথা বলবো, দুটো বাক্য ব্যয় করব। এই দুটো বাক্য আপনাদের খুব পরিচিত লাগবে। একটা হচ্ছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই দুটো কথা আজকে বললাম, তার কারণ আপনি প্রতিবেদনটা পুরোটা শুনলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে একটা খবর যেটা শুনতে পাওয়া যাচ্ছে, যে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের প্রায়ই কথাবার্তা হয়, এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান লেগেই থাকে। তারা এই বাংলাদেশের এই মুহূর্তে যে ডামাডোল চলছে, এরকম অস্থির পরিস্থিতিতে, এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে অন্তর্বর্তী সরকার এসছে, তারপরে এই অনিশ্চয়তা, একটা অরাজকতা চলছে বাংলাদেশে, সেই সময়ও বহুবার এই উপেন্দ্র দ্বিবেদী এবং ওয়াকার উর জামানের মধ্যে বহুবার মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, কথোপকথন হয়েছে। এমনকি আমাদের উপেন্দ্র দ্বিবেদী এটাও ক্লেম করেছেন যে ভিডিও কনফারেন্সেও ওয়াকারুর জামানের সাথে তার কথোপকথন হয়েছে, এবং দুই দেশের সেনাপ্রধান নাকি খুব ভালোভাবেই দুই দেশের সঙ্গে একে অন্যের সাথে যুক্ত রয়েছে, এবং বিভিন্ন রকম ভাবে ভারতের সেনাপ্রধানের সাথে বাংলাদেশের সেনাপ্রধান অতপ্রতভাবে বিভিন্ন বার্তালাপ করছে এবং বিভিন্ন মতের আদান প্রদান করছে। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ভারতের কাছে যে একদম অবগত নয়, এরম কিন্তু নয়। ভারতের সেনাপ্রধান যে পুরো পুরো অন্ধকারে রয়েছে, এরমও নয়, কারণ বাংলাদেশের সেনাপ্রধান নিজেই ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখছে, যেচে। তো এটার কারণ কি? এটার কারণ যদি বুঝতে হয়, একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নেই। তো নির্বাচিত সরকার না থাকার ফলে যে সরকার এই মুহূর্তে রয়েছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকার তো কখনো রাজনীতি করেনি। সেই সরকারের যারা সদস্য বা উপদেষ্টা আছে, তারা তো কখনো বাংলাদেশে রাজনীতি করেনি। তাদের রাজনীতির কোনো পাঠ জানা নেই, তাদের কোনো অভিজ্ঞতাও নেই। এই জন্যে কোনো সরকার চলতে গেলে তাদের যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে, যে একটা সরকার চলে কিভাবে, একটা সরকারের কিভাবে বিদেশ নীতি হয়, একটা সরকার কি করে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে, পররাষ্ট্র নীতি হয়, এক দেশের সঙ্গে আরেক দেশে কিভাবে আদান প্রদান হয়, এইগুলো তো এই সরকারের জানার কথা না। কারণ এই সরকার, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার, তার কোনো অভিজ্ঞতাই নেই। তারা হঠাৎ করে একটা হাতে সুযোগ পেয়ে উড়ে এসে জুড়ে বসার মতো একটা অবস্থা। তো মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টারা আছে, এরা কেউই একটা প্রশাসন চালানোর জন্য অভিজ্ঞতা সম্পন্ন নয়। আর এই অভিজ্ঞতা সম্পন্ন নয় বলেই তারা অনেক জিনিসের বিষয়ে অবগত নয়। তারা অন্য দেশের শক্তির বিষয়ে অবগত না, তারা নিজেদের দেশের শক্তির বিষয়ে অবগত না, তারা এমনকি জানে না তাদের দেশ সামরিক দিকে, অর্থনৈতিক দিকে, পরিকাঠামোর দিকে কোন অবস্থায় রয়েছে। তাদের শুধু কিছু কথা বলতে হবে, তাদেরকে জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে কিছু বড় বড় ভাষণ দিতে হবে, তাই জন্য তারা দিয়ে চলেছে। এই জন্যে এই ভাষণগুলো যে একটুও কোনো কারণে কোনো রিসার্চ করা নয়, কোনো তাদের অভিজ্ঞতা না থাকার ফলে ঘটছে, সেটা খুব চোখের সামনে বোঝা যায়। যে তারা যখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে, তারা যখন বলে যে ভারতবর্ষের সঙ্গে তারা ক্রমাগত যুদ্ধের জিগির তুলতে চায়, তারা যখন বলে ভারতের সাথে বাংলাদেশের একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি তারা করবে, এইগুলো কিন্তু তারা বলে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে। বাংলাদেশের সামরিক শক্তির ক্ষমতা কতটা তারা কিন্তু আদতে জানে না, কারণ তারা কখনো সরকার চালানোর মধ্যে ছিল না। তাই জন্য বাংলাদেশের আর্মি, সেনা, এর ক্ষমতা কি তাদের জানা নেই। তাদের কিছু কথা বলতে হবে, তাই বলে দেবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় তাদের জানা নেই, কারণ বাংলাদেশের বিগত 15-20 বছর ধরে অর্থনীতি কোথায় ছিল, সেখান থেকে কোথায় এগিয়ে এসছে, কি কারণে এগিয়ে এসছে, আদতে এর জন্য কি কোনো ভারতের সাহায্য আছে, বাংলাদেশের কোথায় খামতি আছে, বাংলাদেশের যে পরিকাঠামো এত উন্নতি হলো, সেটা ভারতের কি অবদান আছে, বাংলাদেশের পরিকাঠামো উন্নতি কি করে সম্ভব হলো, বা আগামী দিনে কি করে আরো সম্ভব হবে, এই ধারণার বিষয়ে তারা বিন্দু মাত্র অবগত নয় এবং চিন্তিত নয়। এই জন্যে তারা গঠনমূলক কোনো কথাবার্তা, গঠনমূলক কোনো আলোচনার দিকে যাচ্ছেই না। তারা সবসময় একটা হিংসা, হানাহানি, যুদ্ধ, রেষারেষি, এর জিগিরের মধ্যেই থাকছে। এই জিগিরের মধ্যে থাকতে গিয়ে, এই জিগিরের মধ্যে থাকলে একটা সুবিধা, একটা অসুবিধাও আছে। যেমন হচ্ছে, আপনি একটা সরকার বা ক্ষমতা পেয়ে গেছেন একটা দেশের। একটা দেশ তো একটা ছোট্ট বিষয় না, একটা ক্লাব বা একটা কোনো ছোট সংগঠন নয়, একটা দেশ। একটা দেশ চালানোর জন্য একটা এত বড় দেশের এত লোকের সব সমস্যা, সব নীতি আয়োগ, এইগুলো জানতে হবে। এইগুলো না জানার ফলে এই উপদেষ্টারা বা মোহাম্মদ ইউনূস, তারপরে তার সাঙ্গপাঙ্গরা একটা জিনিস জানে, যে তারা কোনো অভিজ্ঞতা ছাড়াই একটা মানুষকে একটা জিগির তুলে একটা ক্ষমতায় চলে এসছে। তো তাদের তো কিছু বলার নেই,
তারা কিছু প্ল্যানই করেনি বাংলাদেশকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য। তো তাদের একটা সবসময় একটা হাওয়া গরম করা কথা, যেটা সাধারণ মানুষ, এই যারা সবসময় হিন্দু মুসলিম এই দেশ ও দেশ করতে চায়, বেশিরভাগ সংখ্যকই মানুষ, তাদেরকে টুপি পরিয়ে রাখা বা তাদেরকে একটা গিমিক গেলানোর জন্য তারা সবসময় দেখছে যে আমরা বাকি কিছু করতে পারবো না বলে এই যুদ্ধের জিগির তুলি। কিন্তু এই যুদ্ধের জিগির তুলতে গিয়ে এরা কিন্তু ভুলে যাচ্ছে যে কিছু পরিসংখ্যানগত পার্থক্য ভারতের সাথে বাংলাদেশের শক্তির দিকে। কিন্তু একটা জিনিস দেখুন, এই যে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র সামরিক শক্তির ব্যাপারে অবগত যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান। সেনাপ্রধান তো ভালো মতোই জানে যে বাংলাদেশের সেনার ক্ষমতা কি, কারণ সে সেনাবাহিনী নিয়ে প্রত্যেক দিন নাড়াচাড়া করে। সে এতদিন ধরে সেনাবাহিনীর সাথে যুক্ত, সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে, সেনাবাহিনীকে চালনা করে, এবং তার এতদিন এই সেনাবাহিনীতে থাকা এবং সেনাবাহিনীর মাথায় থাকার জন্য এটা তার ভালো মতোই জানা যে ভারতের সেনার বা ভারতের সামরিক শক্তি ভারতের কতটা। এবং তিনি এটাও জানেন যে বাংলাদেশ যত দিন গেছে এই সামরিক শক্তিতে যেটুকু উন্নতি করেছে সব ভারতের জন্য, কারণ ভারত সামরিক শক্তিতে বাংলাদেশকে অনেক রকম ভাবে সাহায্য করেছে। বাংলাদেশ ভারতীয় সেনারা এসে এখানে বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে, প্রতি বছর বিভিন্ন রকম সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে। তো এইগুলো সেনা প্রধানের তো জানা, কারণ তিনি ফিল্ডে আছেন। তিনি তো ইউনিসের মতো উড়ে এসে জুড়ে বসেননি যে কিছু জানেন না কিন্তু চারটে কথা বলি যাতে জনগণকে মুরগি বানিয়ে রাখা যাবে। তো তিনি ভালো মতো জানেন বলে তিনি কিন্তু আদতে এই হাওয়া গরম করা কথা, ভারতের সাথে যুদ্ধ করব, ভারতকে বুঝে নেব, ভারতকে দেখে নেব, এইসব কথা কিন্তু কখনো সেনা প্রধানের মুখ দিয়ে বেরোয়নি। তাকে যখন অনেক জোর করে করে উস্কে উস্কে কিছু কথা বার করার চেষ্টা করা হয়েছে, তিনি তখন বলেছে আমরা আমাদের দেশকে যে কোনো ভাবে বাইরের যে কোনো শক্তির হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর চিরদিন ছিলাম, এখনো আছি। তিনি কিন্তু কখনো বলেনি ভারতকে গিয়ে আক্রমণ করব, ভারতকে আমরা বুঝে নেব, ভারতকে আমরা পরাস্ত করে ছাড়বো, ভারতকে তো আমরা এক চুটকিতে হারিয়ে দেবো, এইসব কথা কিন্তু তিনি বলেননি। কারণ তার জানা আছে বর্তমান পরিস্থিতি কি, তার জানা আছে সামরিক শক্তিতে ভারত কোথায় এগিয়ে, তার জানা আছে অর্থনৈতিক দিক দিয়ে ভারত কোথায় এগিয়ে। একটা দেশ আর একটা দেশের সাথে যদি যুদ্ধ করতে চাইছে এটা যে কতটা মূর্খের মতো কিছু না জেনে করা, তার প্রমাণ হচ্ছে যুদ্ধ করলে আরো সহজ নয়। যুদ্ধ করলে প্রথমত দু দেশেরই অনেক মানুষের প্রাণ যাবে। এখানে ধরুন ভারতের শক্তি অনেক বেশি বলে বাংলাদেশের মানুষজনের প্রাণ চলে যাবে, অর্থনীতি বাংলাদেশের ভেঙে পড়বে। এখানে দুটো দেশের সামরিক শক্তি সমান নয় বলে একটা কথা আপনারা জানেন যে ভারতের তো বিভিন্ন ইস্টার্ন কমান্ডার, নর্থ কমান্ড, ওয়েস্ট কমান্ড এরকম ভাবে ভাগ করা থাকে। একটা পরিসংখ্যান বলছে ইস্টার্ন কমান্ড, এখানে নাম প্রকাশ করা হয়নি, একটা প্রতিবেদনে একজন সেনাকর্মী বলেছিলেন, তিনি ইস্টার্ন কমান্ডের সেনাকর্মী, তিনি বলেছিলেন যে ভারতবর্ষ যদি চায়, ভারতবর্ষ যদি ঠিক করে যে আমরা বাংলাদেশ যুদ্ধ করবো এত জিগির তুলছে, বাংলাদেশের সাথে যুদ্ধে আমরা নেমে পড়বো। তো এই কথাটা ঠিক করা সঙ্গে সঙ্গে ধরুন এই কথাটা দিনের বেলা ঠিক করা হয়েছে, ধরুন সকালবেলা চা খেতে খেতে এই কথাটা ঠিক করা হয়েছে, এই কথাটা ঠিক করে আদেশ দেওয়া হয়েছে হ্যাঁ বাংলাদেশের সাথে আমরা যুদ্ধ করবো। এইটুকু বলার পরে শুধু ইস্টার্ন কমান্ডের যা ক্ষমতা, তাতে তারা দুপুরের মধ্যে বাংলাদেশকে যুদ্ধে হারিয়ে আবার ফেরত বাড়ি চলে আসতে পারবে। তো এখানে এই বাস্তব জিনিসগুলো তো যারা বাস্তবের মাটিতে আছে তারা জানে, তাই জন্য ভারতের সেনাবাহিনী জানে ভারতের সেনাবাহিনীর কি ক্ষমতা, তেমনি বাংলাদেশের সেনাবাহিনীও জানে বাংলাদেশের কি ক্ষমতা। বাংলাদেশের সেনাপ্রধান খুব ভালো মতো জানে বাংলাদেশের সেনার কি ক্ষমতা, তাই জন্য তিনি কিন্তু কোনো হাওয়ায় কোনো ভাসিয়ে দেওয়া কথা, কোনো গিমিক কথা এইসব বলছেন না। তিনি কিন্তু বাস্তবে সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করে চলার কথাই বলছেন। তিনি কিন্তু তার ইন্টারভিউতে এর আগেও বলেছেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের বহুদিন ধরে অনেক সম্পর্ক ভালো, তো আমরা এই সম্পর্ক আগে এগিয়ে নিয়ে যেতে চাই যাতে দুটো দেশেরই লাভ হয়। তারা বলেছে ভারত আর বাংলাদেশ দুটো দেশই তার নিজের দেশের স্বার্থ সবকিছু অক্ষুণ্ণ রাখবে। তো এটা বুঝতে পারছেন, যে মানুষের বাস্তব অভিজ্ঞতা থাকে তার কথাবার্তা একরকম হয়, আর যে মানুষের বাস্তব অভিজ্ঞতা থাকে না তার কথাবার্তা একরকম হয়। দেখুন বহু অংশে বাংলাদেশের মানুষরা বলছে শেখ হাসিনা ভারতের দালাল, শেখ হাসিনা এতদিন ধরে ভারতের পা চেটে এসছে। আরে যারা বোধ বুদ্ধি সম্পন্ন না তারাই এরকম কথা বলতে পারে। যখন একটা প্রতিবেশী দেশ যখন দেখে তার প্রতিবেশী দেশ ক্ষমতায় অনেক এগিয়ে, অনেক বেশি অর্থনৈতিক দিকে, সামরিক দিকে, তো আমি যদি এখন চোখ বন্ধ করে ভাবি যে না দিনের বেলা চোখ বন্ধ করে আছি তাই এখন রাত, এটা তো মূর্খের মতো জিনিস। আমি এটা মূর্খের মতো ভাবছি, আসলে তো রাত নয়। তো যদি একটা মানুষ ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন
যে বাস্তবটা, যে ভারতের সামরিক আর্থিক সব শক্তি কত, বাংলাদেশের কত। তো একটা দেশ, পাশের দেশ, যার সাথে আমার কোনো ঝুট ঝামেলা নেই, যে দেশ সবসময় যে কোনো প্রয়োজনে আমাকে হেল্প করেছে, তার সাথে আমি কেন যুদ্ধটা করতে যাব, তার সাথে কেন আমি ঝামেলা করতে যাব, তার সাথে আমি কেন রেষারেষি করতে যাব। এবার বাংলাদেশের সাধারণ জনগণের যেটা হয়ে যায়, বাংলাদেশের সাধারণ জনগণ তো পুরো ব্যাপারটা ধর্ম দিয়ে ভাবে, যে আমরা মুসলিম প্রধান দেশ বা আমরা মুসলমান প্রধান দেশ, তো ভারতে হিন্দু প্রধান দেশ বলে যে কোনো কারণে তারা শত্রু। তারা আমাদের যতই ভালো করে থাক তারা আমাদের শত্রু, তারা আমাদের যতই উপকার করে থাক তারা আমাদের শত্রু। এরম যদি ধর্মের গোড়ামও মাথায় ঢুকিয়ে নেন, তাহলে তো কিছু করা যাবে না, বলুন। কারণ এখানেই তাহলে আপনি এই পয়েন্ট অফ ভিউ থেকে তখন আপনার মনে হবে শেখ হাসিনা ভারতের দালাল, শেখ হাসিনা বাংলাদেশটা ভারতকে বিক্রি করে দিয়েছে, এইগুলো আপনার ওই পয়েন্ট অফ ভিউ থেকে মনে হবে। কারণ আপনার যুক্তিতে ধর্ম দিয়ে বিভাজন করে, ধর্ম দিয়ে ভেবেই হচ্ছে অন্য মানুষকে শত্রু হিসেবে ভাবেন। তো এখানে শেখ হাসিনা জানতেন যে ভারত একটা শক্তিশালী দেশ, যে আমার প্রতিবেশী, যার সাথে আমার সম্পর্ক খুব ভালো, সে আমাকে সব রকম সহযোগিতা করছে, তো আমি সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিয়ে চলবো, তার সাথে আমি কোনো ঝুট ঝামেলা বনিবনায় যাবো না, তার সাথে যদি আমি ভালো সম্পর্ক রাখি তার থেকে অনেক আমি সাহায্য পাবো, আর সেই সাহায্যে বাংলাদেশেরই উন্নতি হবে। এই যে ধরুন ভারত বাংলাদেশের যদি পরিকাঠামোয় কোনো সাহায্য করে, তো বাংলাদেশের ভেতরের ব্রিজ, বাংলাদেশের ভেতরের মেট্রো, বাংলাদেশের ভেতরের বিভিন্ন অফিস কাছারি, এইগুলোই না তৈরি হবে। ভারত সাহায্য করার জন্য তো ওইগুলো ভারতে তৈরি হবে না। ভারতের ধরুন আর্থিক সাহায্যটা তো বাংলাদেশে তৈরি হবে, তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানই তো আরো বাড়বে। তো সেটা কেন বুঝতে চান না, নাকি সেটা না বোঝার ভান করেন? ধরুন ভারত স্বাস্থ্য ব্যবস্থায় আপনাদের হেল্প করছে, বাংলাদেশ ওষুধপত্র দিয়ে হেল্প করছে, বিভিন্ন মেডিকেল সরঞ্জাম দিয়ে হেল্প করছে, বিভিন্ন রকম ডাক্তারদের পাঠিয়ে এখানে ক্লাস দিয়ে সেমিনার করিয়ে হেল্প করছে। তো এইটাই তারা এসে যে এটা করছে, তাতে বাংলাদেশে আরো ডাক্তারদের মান বাড়বে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বাড়বে, বাংলাদেশে অনেক রকমের ওষুধের পরিমাণ বাড়বে। এইগুলো তো কি হবে, বাংলাদেশের হবে। তাতে কি হয়, বাংলাদেশের যদি কোনো রুগী অসুস্থ হয় তাহলে তার চিকিৎসাটা তো হবে, এটা তো ভারতের কোনো লোকের চিকিৎসা হবে না। তো ভারতের যদি হেল্পে আপনাদের নিজেদের সুবিধা হয়, সেইগুলো আপনারা কোন ধর্মের জিগির দিয়ে সবসময় শত্রুতায় মাপকাঠিতে মাপতে চান? যদি কোনো দেশের থেকে কোনো দেশ হেল্প নেয়, তাতে তো সে তার বাবার চাকর হয়ে যায় না। আপনাদের সবসময় মনে হয় শেখ হাসিনা নরেন্দ্র মোদীর চাকর হয়ে গেছে। আরে শেখ হাসিনা বুদ্ধিমতী মহিলা, সে যদি নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক রেখে ভারতের থেকে অনেক সাহায্য নিতে পারে, তো এটা তো বাংলাদেশের সাধারণ মানুষের লাভ। তো সেটা আপনাদের ঘটে কেন, ঢোকে না? এই যে মোহাম্মদ ইউনুস প্রথমেই এসে একটা কাজ করেছে, বলেছে ভারতের সাথে তাদের কোনো আর সম্পর্ক ঠিকঠাক থাকবে না, তারা এই মুহূর্তে আবার পাকিস্তানের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, তারা পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াবে, পাকিস্তানকে আরো কাছে টেনে নেবে। এবার আপনাদের মানে সাধারণ সুস্থ যুক্তিতে কি বলে, দুটো দেশ ভারত আর পাকিস্তান, ভারতের এই মুহূর্তে বিশ্বের দরবারে যা অবস্থা আর পাকিস্তানের অবস্থা, নিজেরাই সেটা বিচার করুন। পাকিস্তানে কি অবস্থা, পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়েছে, পাকিস্তানে কি অবস্থা, পাকিস্তানে খাদ্য সংকট দেখা দিয়েছে, পাকিস্তানে কি অবস্থা, পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। একটা দেশ, পুরো ভেঙে পড়া দেশ, তার সাথে আমি বন্ধুত্ব করছি, তার সাথে ভাই আমার বন্ধুত্ব করে তার থেকে আমার কি হেল্প পাওয়ার আছে? তার থেকে তো মানে বন্ধুত্ব মানে কি, বন্ধুত্ব থেকে আমি কিছু হেল্প কখনো দরকার হলে নিতে পারি, এটাই তো বন্ধুত্ব। তো পাকিস্তান আমায় কি হেল্প করতে পারে? তো বাংলাদেশের সাধারণ মানুষ, আপনারা ভাবছেন না কেন পাকিস্তান আমাকে একটা হেল্প করতে পারে, জঙ্গি কার্যকলাপে মদত দিতে পারে, পাকিস্তান আমাকে অস্ত্রশস্ত্র দিয়ে হেল্প করতে পারে, পাকিস্তান আমাকে নাশকতার কাজে হেল্প করতে পারে। এইগুলো কি বাংলাদেশের সাধারণ জনগণের কোনো লাভ? এইগুলো তো কিছু ওই নেতা মন্ত্রী যারা ক্ষমতায় এসে ক্ষমতার অলিন্দে থাকতে চায়, ক্ষমতার গদিটা নিজেরা বজায় রাখতে চায়, তখন তারা এই ছকটা করে যে আমি আমার দেশে ক্ষমতায় থাকতে গিয়ে কি করে বিভিন্ন রকম কূটনৈতিক কূট বিচার আচার করে আমি চলতে পারি। তো এটা তো বাংলাদেশে দেখুন, বাংলাদেশে যদি এবার পাকিস্তানের সাথে সখ্যতা করার পরে দিনের পর দিন নাশকতা বাড়তে থাকে, জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকে, এই যে বাংলাদেশের অনেক মানুষের মাথায় জঙ্গি হওয়ার চিন্তা ওঠে, এটাই কি ইউনুসের কোনো ক্ষতি? মোহাম্মদ ইউনুসের ছিটে ফোটা কোনো ক্ষতি না, সে তো আছে ক্ষমতার গদিতে বসে, সে তো একটা ভালো প্রাসাদের মধ্যেই বসে সে চালনা করছে দেশ, সে তো যখন তখন বিদেশে চলে যেতে পারে। বাংলাদেশের বাস্তব কাঠামোটা নষ্ট হতে চলেছে। এই যে কারোর থেকে বন্ধুত্ব মানেই তার দালাল হচ্ছে না, আর কার সাথে বন্ধুত্ব করছেন এটাও আপনাদের একটু দেখে করা উচিত। আমি যদি ধরুন আমি একটা কথা বলছি কোনো কারণে দাঁড়িয়ে, আমি একটা কোনো খুব স্টুডিয়াস কোনো পড়াশোনায় ভালো ছেলের সাথে বন্ধুত্ব করলাম, তাতে আমার কি হেল্প হবে? আমি চারটে ভালো পড়াশোনা শিখতে পারবো, পড়াশোনায় আমার আরো উন্নতি হবে, পড়াশোনায় আমি আরো মোটিভেট হবো, এতে কি হবে, আমি আমার কেরিয়ারটা আরো ভালো করতে পারবো। এবার আমি একটা বকাটে মুখে গালাগালিওয়ালা মানে সবসময় মারপিট করার একটা ছেলের সাথে বন্ধুত্ব করলাম, তাতে আমি কি হবে, আমিও রকবাজ হব,
আমিও মুখে মানে অশ্রাব্য গালিগালাজ করব, আমিও মারপিটে লিপ্ত হবো, এতে আমার কি ভবিষ্যৎটা একদম 12টা বেজে যাবে। এটাই সহজ, এরামই সহজ দুটো দেশের সম্পর্ক। কার সাথে আমি বন্ধুত্ব করছি এটার মাপদণ্ডটা খুবই প্রয়োজনীয়। আমি কি ভালো দেশের সাথে বন্ধুত্ব করছি নাকি আমি খারাপ দেশের সাথে বন্ধুত্ব করছি। এবার আরেকটা কথা বলি, এই যে সবসময় আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের যারা বাস্তব ক্ষমতা এতদিন চালিয়েছে তাদের মুখে ভারতের বিরুদ্ধে কোনো স্লোগান নেই। ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে নেই, সেনা প্রধানের বিরুদ্ধে নেই, এতদিন সরকার আওয়ামী লীগ চালাতো তাদের বিরুদ্ধে নেই। তারা কি সবাই দালাল? তাদের ভারতের বিরুদ্ধে মুখে কোনো মানে খারাপ শব্দ নেই, কারণ তারা জানে বাস্তবে ভারতের থেকে সহযোগিতায় বাংলাদেশের কি কি উন্নতি হয়েছে। এবার যারা জানে না, যারা শুধু ক্ষমতা চায় বাংলাদেশে, তাতে লোকের বাংলাদেশের জীবন 12টা বেজে যাক, বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো উন্নতি না হোক, মানুষের জীবনযাত্রার মান তলানিতে চলে যাক, যাদের যায় আসে না তারা শুধু আমি ক্ষমতাটা কি করে পাবো তার জন্য এটা করতে পারে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এই এখন তো ক্রিকেট খুব জনপ্রিয় খেলা ভারত, বাংলাদেশ, এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে। ধরুন ক্রিকেটের এই ভারতবর্ষে আমাদের যে আইপিএল হয়, আইপিএল তো ধরুন আইপিএলটা এমন একটা লিগ যেটা পৃথিবীর বিভিন্ন দেশকে যে ক্রিকেট খেলার একটা নতুন দিক খুলে দিয়েছিল। তো সেটা ভারতে হওয়া শুরু হয়েছিল। এবার ভারতে হওয়া শুরু হওয়ার পরে ভারতের এত জনপ্রিয়তা পেয়েছে এবং ভারতে এই লিগটা এত বড় আকারে হয় যে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার এখানে খেলতে মরিয়া থাকে। তো দেখবেন আপনি বাংলাদেশ থেকে যেসব প্লেয়ার আইপিএল এ খেলে গেছে তারা কিন্তু কখনো ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ ম্যাচ হলে ভারতের বিরুদ্ধে খুব আগ্রাসন, উগ্রতা, অসভ্যতাম মাঠে দেখায় না। কিন্তু যারা কোনোদিন আইপিএল এ খেলার সুযোগ পায়নি তারা কখনো ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ ম্যাচ হলেই, ভারতকে একটা উইকেট ফেলতে পারলেই, ভারতের কোনো বোলারের এগেনস্টে একটা 4 মারতে পারলেই তাদের অঙ্গভঙ্গিতে দেখবেন কেমন একটা অদ্ভুত আচরণ। কারণ কি, যারা অলরেডি আইপিএল খেলতে এসছিল ভারতে তারা জানে ভারতের প্রত্যেকটা প্লেয়ারের অনুশীলন, ভারতের খেলার পরিকাঠামো, ভারতের এখানে কত খেলার পেছনে উন্নত ব্যবস্থা আছে। তাই জন্যে তারা এটা অবগত, তাই জন্যে তারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে না। কারণ বাস্তবে তারা জানে যে কত বড় জায়গার মধ্যে সে যখন গিয়েছিল সে বুঝতে পেরেছিল সে কত ছোট। কিন্তু সে যে কোনোদিন আইপিএল এর সুযোগ পায়নি, বাংলাদেশের কোনো প্লেয়ার যে কোনোদিন আইপিএল খেলতেই পারেনি, সে তো নিজে জানে না নিজের মাপদণ্ডটা কোথায়, সে জানে না সে কোন স্তরে আছে, তার থেকে বাকিরা কত আগে আছে, কত উন্নতি করেছে। তো সে তখন দেখাতে চায় আমি সব, আমি সব। এইটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে। শেখ হাসিনা জানে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ঠিক কত নম্বরে, ঠিক কতটা তলায়, তার আগে কে কে দেশ আছে, কোন কোন দেশ অবস্থিত, তাদের থেকে বাংলাদেশে কি কি উপকারিতা পাওয়া উচিত, বা তাদের থেকে কি কি উপকার পেলে বাংলাদেশের লাভ হবে, কোন কোন দেশের সহযোগিতা বাংলাদেশে পাওয়া উচিত, এগুলো শেখ হাসিনা জানেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো জানেন না। ওনার মনে হচ্ছে এই মুহূর্তে গদিতে বসে সব দেশ বাংলাদেশের তলায়, বাংলাদেশ সবার উপরে, বাংলাদেশের সামরিক শক্তি সবার উপরে, বাংলাদেশের অর্থনীতি সবার উপরে। এইগুলো হাওয়ায় গিমিক কথা যেটা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষদের গিলে খাওয়াচ্ছে, আর যেটা বাংলাদেশের বহু মানুষ, সুস্থ সুবুদ্ধি সম্পন্ন মানুষ না, যারা যারা বোধ বুদ্ধি যাদের নেই, যারা বাস্তব চিন্তা ভাবনা করতে পারে না, তারা তো গিলে খাচ্ছে, গিলে খেয়ে তাদের মশগুল হয়ে থাকছে। তো এই মশগুল হয়ে থাকা থেকেই বাংলাদেশের মানে বোধ বুদ্ধিহীন মানুষদের আপনারা একটু বিরত করুন। আর আপনারা যারা শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বুঝতে পারেন আদতে বাংলাদেশে কোনটা ভালো ছিল আর বাংলাদেশ কোনটা খারাপ হচ্ছে, তারা এগিয়ে আসুন। তারা ভারত বাংলাদেশ দুটো দেশের সম্পর্কটাকে ঠিক করুন, তাহলে কি বাংলাদেশের জন্যও মঙ্গল। তো আজকে বিদেশ বার্তা টিভি মিডিয়ায় আমি পিনাকি আপনাদের জন্য এই বাংলাদেশের প্রতিবেদন ছিল। পরের দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুখী থাকবেন।